স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ৩৫% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের। এ নিয়ে কাল মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির পদযাত্রা শুরু। নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক নাহিদ সহ কেন্দ্রীয় নেতারা। ফের মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার কাজ। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। গত ৩রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ছিল গড়ে ১৫%। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষে ট্রাম্প এই ঘোষণা দেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাণিজ্য উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামীকাল ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হবে। দুদেশের মধ্যে $5 বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য ৩৫% শুল্ক আরোপ যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আগামীকালের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তাকে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, এটা 14টা দেশের একই বলেছে। আর 14টার মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচিতে আজ কুষ্টিয়ায় পদযাত্রা এবং পথসভা করছে দলটি। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে এরই মধ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবরস্থান এলাকায় জড়ো হয় আঞ্চলিক নেতাকর্মীরা। পরে সেখানে কবর জিয়ারত শেষে ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সেখান থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পরে কুষ্টিয়ায় পথসভা শেষে মেহেরপুরে যাবেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বিগত 3টি সংসদ নির্বাচনে বিতর্কিত বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে হাই কমিশনের প্রতিনিধি দল বৈঠক করেন। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আগামীর সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন এই সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, বৈঠকে ভোটের সময় নিয়ে আলাপ না হলেও সময় মতো কমিশন তা জানাবে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সাপোর্ট দিয়েছে, যে খুব সুন্দর নির্বাচন হয়েছে এবং নির্বাচন হয়েছে, তাদেরকে আমাদের নেওয়া উচিত। আমরা দিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে
ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, এই ধরনেরই আমরা নেব। একের পর এক মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। মাত্র 1 মাসের ব্যবধানে দায়ের হয়েছে আরও 10টি মামলা। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 108টিতে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি না হলে অনিশ্চিত হয়ে পড়বে 1,500 কোটি টাকার এই প্রকল্পের ভবিষ্যৎ। শহীদুল ইসলামকে সঙ্গে নিউৎপল মির্জার রিপোর্ট। 110 কিলোমিটার দৈর্ঘ্যের ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের 5 কিলোমিটার অংশে। এ অংশে নদী খননের পাশাপাশি নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে 10 কিলোমিটার ওয়াকওয়ে, 56টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। অথচ এসব কাজের মূল প্রতিবন্ধকই হচ্ছে প্রভাবশালী দখলদারদের মামলা নিষ্পত্তি তো দূরের কথা, উপরন্তু মাত্র 1 মাসের ব্যবধানেই মামলার সংখ্যা 98 থেকে বেড়ে দাঁড়িয়েছে 108টিতে। এসব মামলার বলে এখনও বহাল তবিয়তে টিকে আছে ইছামতি দুধারের বড় বড় অবকাঠামো, যেখানে টাঙানো হয়েছে আদালতের নিষেধাজ্ঞার বড় বড় সাইনবোর্ড। দীর্ঘ 2-3 মাস ধরে এই কাজ এখানেই করছে, কিন্তু শহরের ভিতরে যাচ্ছে না। অথচ 2018 সালে উচ্চ আদালতে এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইনজীবীরা। নদীর জায়গাটাকে দখল করে নিয়ে কোনো প্রকারের কাগজ সৃষ্টি করে এটা করেছে, যেটা আইন অচল। এবং এই ব্যাপারে অনেকগুলো মামলা হয়েছিল, আমার জানার মতো বেশ কয়েকটা মামলা হয়েছিল, যেগুলো উচ্চতর আদালত থেকে নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও তারা আবার নতুন করে এখানে মামলা করছে, সেটা আইনের চোখে অচল। মহামান্য হাইকোর্ট সিএস রেকর্ডীয় যে সমস্ত সম্পত্তি সিএস রেকর্ডে নদী ছিল, সেই সমস্ত জমিগুলো SARSBS রেকর্ড ব্যক্তির মালিকানায় হলেও ওই রেকর্ডগুলো হাইকোর্টের রায়ে বাতিল বলে গণ্য হবে মর্মে রিট পিটিশনের রায়ে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চারিদিকে চলছে ইছামতি নদী খননের মহোৎসব। অনেক স্থানেই আবারও প্রাণ ফিরে পেয়েছে একসময়ের মৃতপ্রায় নদীটি। অথচ মধ্য শহরের চিত্র ভিন্ন। ময়লা আবর্জনায় ভরে আছে নদীটি, বন্ধ মধ্য শহরের পানি ও পয় নিষ্কাশন। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তো 22 তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আমরা আশা করছি দ্রুতই মামলাসমূহ নিষ্পত্তি হবে এবং আমরা ইয়াতে কাজ শুরু করতে পারবো। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনী, কক্সবাজার এবং বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে পদ্মা নদীতে পানি বাড়ায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে হাঁটু পানির নিচে তলিয়ে যায় শহরের সার্কিট হাউস সড়ক, শহীদুল্লাহ কায়সার ও একাডেমি সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। গত 24 ঘন্টায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা সারা দেশে সর্বোচ্চ। বৃষ্টিতে রামু, উখিয়া ও টেকনাফ সহ উপকূলীয় উপজেলার অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আর তো মাদার মানতে পানি হাজো হরমন জান্নারের মাইয়া সালে কলেজ স্কুলে জান্না পারে। আর উত্তর শ্রীকুল, দক্ষিণ শ্রীকুল সম্পূর্ণ ঘর এখন পানি। পুরো জুলাই মাস জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মৌসুমী বায়ুটা সক্রিয় আছে এবং এই উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে আছে। এই জন্য এখানে অনেক বাতাস এবং এরই প্রেক্ষিতে আমরা কয়েকদিন যাবৎ ধরে আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সাগরে দেখাতে বলা হয়েছে এবং একই সাথে সকল ধরনের মাছ ধরার নৌকা, ট্রলার এবং যে কোনো ধরনের নৌযান সাগরে, গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে।
টানা বৃষ্টিতে বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বাড়ছে। এতে আতঙ্ক বিরাজ করছে নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি বৃষ্টির কারণে জেলার 7 উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বান্দরবন সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শরীয়তপুরে বাড়ছে পদ্মা নদীর পানি। এতে পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে ইতোমধ্যে জাজিরায় নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি সহ 10টি স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে আরও 10টি স্থাপনা। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর এই চ্যানেলটা দেখতেছেন খুব অ্যাক্টিভ। যেখানে হচ্ছে নদীর পানি বৃদ্ধি পাওয়া, পাশাপাশি হচ্ছে নদীতে স্রোত, মূলত এই কারণেই হচ্ছে আপনার বাংলাদেশ। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, ফেনী এবং বান্দরবান থেকে কিছুক্ষণ আগে জলাবদ্ধতা এবং আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন জেলা রিপোর্টার জমির বেগ এবং কৌশিক দাস। এই মুহূর্তে কিন্তু ফেনীতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাত 9টা থেকে ফেনীতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ভারী বর্ষণের কারণে ফেনী শহরের প্রায় এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কাছের সড়ক, একাডেমি সড়ক, জেল রোড, ফেনী সার্কিট হাউস রোড সহ প্রত্যেকটা সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে আছে। প্রত্যেকটা পাড়া মহল্লা কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। ফেনী পৌরসভা আমাদেরকে জানিয়েছেন তাদের 12টি ইউনিট পানি নিষ্কাশনে কাজ করছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জেনেছি ফেনীতে গতকাল রাত 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 347 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখেছি বান্দরবনের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ইসলামপুর, মেম্বারপাড়া, কালাঘাটা এবং এই এলাকাগুলোর পাশাপাশি বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বর্তমানে জলাবদ্ধতা দেখা যাচ্ছে এবং সেই সাথে সাঙ্গু নদী এবং বান্দরবনের মাতামুহুরী নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই জলাবদ্ধতা এবং পানি বৃদ্ধির কারণে বান্দরবনের বিভিন্ন এলাকার যে লোকজন পাহাড়ে বসবাস করছে তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে অনেকটাই, কারণ এই বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে। রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাগরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একদিন পর কিছুটা কমতে পারে বৃষ্টিপাত, তবে 11 জুলাইয়ের পর আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা হয়েছে। সাগরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর সাথে আমরা হেভি রেইনফল ওয়ার্নিংয়ের কথা বলেছি, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী হতে পারে নেক্সট 24 ঘন্টা। দর্শক, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, আবহাওয়ার এই পরিস্থিতি কতদিন থাকতে পারে? আমি সকাল থেকেই রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। কিছুক্ষণ আগেও কিন্তু আবহাওয়াবিদদের সাথে আমার কথা হয়েছে। তারা যেরকমটা জানিয়েছেন যে ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলনায় সৃষ্ট লঘুচাপের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতটা হচ্ছে। তারা আমাদেরকে যেরকমটি বলেছেন যে এখনও কিন্তু দেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া তিনি আমাদেরকে যেরকমটি জানিয়েছেন যে আজকে বিকাল থেকে কিন্তু ঢাকায়ও ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল বিকেলে তারা ধারণা করছেন যে আগামীকালকে বিকেলে হচ্ছে এই লঘুচাপটি পশ্চিম দিকে সরে যাবে, তখন থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে। এছাড়াও কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে হচ্ছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়া অফিস আমাদেরকে যেরকমটি জানিয়েছেন যে আগামীকালকে বিকেল থেকে আবহাওয়া ভালো হয়ে 2-3 দিন আবহাওয়ার উন্নতি হবে এবং 2-3 দিন পর থেকে যেহেতু ফুল মুন রয়েছে সেক্ষেত্রে কিন্তু 2-3 দিন পর থেকে আবহাওয়ার অবস্থা আবার খারাপ হতে থাকবে। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। হামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে নিয়ে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ এবং পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করছে সরকার। হাওরের সংকট এবং সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় এ কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা এই সভার আয়োজন করে। হাওরের ইকোসিস্টেম পৃথিবীতেই বিরল মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা বলেন, হাওরকে সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে। কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় না বলেও
মন্তব্য করেন তিনি। এজন্য ট্রি প্ল্যান্টেশন এবং বাঁধ নির্মাণ প্রকল্পের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার। এছাড়া হাওরে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। সেখানে নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি। তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। সিলেটে বন্ধ পাথর কোয়ারিগুলো খুলে দেয়া এবং জেলা প্রশাসকের প্রত্যাহার সহ 6 দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিকেল 3টায় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী এবং যাত্রীরা। বাড়তি ভাড়া গুনতে হয়েছে তাদের, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পড়তে হয়েছে দুর্ভোগে। বন্ধ হওয়া কোয়ারিগুলো খুলে দেয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, পাথর ক্রাশার মিল সচল করা, জব্দ গাড়ি এবং ফিটনেসের হয়রানির প্রতিবাদে 5 জুলাই থেকে 48 ঘন্টা কর্মবিরতি পালন করছে জেলা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও 1 দফা দাবি যুক্ত করে মোট 6 দফা দাবিতে সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 21শে পদকপ্রাপ্ত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যা এবং শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে জানিয়েছেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2019 সাল থেকে কিডনি রোগে আক্রান্ত ফরিদা পারভীন গত ফেব্রুয়ারিতেও শ্বাসকষ্টজনিত সংকটে আইসিইউতে ভর্তি ছিলেন। এদিকে গত রাত থেকে সামাজিক মাধ্যমে লালন শিল্পীর অবস্থা নিয়ে ভুল খবর ছড়িয়ে পড়ে। বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী। কক্সবাজার সমুদ্র সৈকতের হিন্দছড়ি পয়েন্টে গোসলে নেমে স্রোতে ভেসে যাওয়া 3 শিক্ষার্থীর মধ্যে 1 জনের মরদেহ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সকাল 9টায় এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, সকালে 5 বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। এদের মধ্যে 3 জন সাগরে গোসল করতে নামেন, 2 জন বাঁধের উপরে বসেছিলেন। এ সময় ঢেউয়ের তোড়ে 3 জনই সাগরে ভেসে যায়। এম হাসানুর রহমান, সাদমান রহমান শাবাব নামে 1 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অরিত্র হাসান এবং আসিফ আহমেদ। ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জানান, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ডের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104-এ। এখনও নিখোঁজ রয়েছে অনেকে, তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। শুক্রবারের এই বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে টেক্সাসের কের কাউন্টিতে। সেখানে পর্যন্ত 84 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 28 জন শিশু। গ্রীষ্মকালীন ক্যাম্পে আসা 10 শিশু এবং 1 জন কাউন্সিলর এখনও নিখোঁজ। কের কাউন্টির বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। গত 23 বছরে শ্রীলঙ্কার মাটিতে 6টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। এর মধ্যে 4টিতেই হোয়াইট ওয়াশ হয়েছে। বাকি 2টি সিরিজ শেষ হয় 1-1 সমতায়। এবার দেশটির মাঠে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। তবে টাইগারদের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন নাজমুল শান্ত। তার খেলা অনেকটাই অনিশ্চিত এই ম্যাচে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক নির্ধারণ। ডক্টর ইউনুসকে ট্রাম্পের চিঠি নিয়ে কাল মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির পদযাত্রা শুরু। নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক নাহিদ সহ কেন্দ্রীয় নেতারা।
ফের মামলা আর আদালতে নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ইচ্ছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।